রেসপেক্টেবল জব করে এমন পাত্র চাই। মোটামুটি যেসব মেয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি আমাদের দেশে পার হয়েছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সবারই আসলে একটাই রিকোয়ারমেন্ট, কমন রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে রেসপেক্টেবল জব করে এমন পাত্র চাই। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে কালো চামড়ার মেয়েদের প্রতি আমাদের দেশে আসলে কীরকম বৈষম্য করা হয় এবং কেন আসলে আমাদের দেশের ছেলেরা আসলে অনেকাংশেই রেসিস্ট। ছেলেদের চেয়েও বড় কথা হচ্ছে ছেলেদের ফ্যামিলি আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে মেয়েদের চামড়ার জন্য বা চামড়ার রঙের জন্য যে পরিমাণ রেসিজম ফেস করতে হয়, তার চেয়ে লক্ষ গুণ বেশি রেসিজম ফেস করে হচ্ছে ছেলেরা তাদের অকুপেশনের জন্য। এখন দেখেন, রেসপেক্টেবল জব বলতে যদি আমরা এমন বুঝতাম যে যে বেশি টাকা ইনকাম করে তার জবটাই বেশি রেসপেক্টেবল, আমি আরেকটু ক্লিয়ারলি বললে যদি এমন হইতো যে হালাল পথে যত বেশি টাকা ইনকাম করতে পারে তার জব তত বেশি রেসপেক্টেবল, তাহলে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। কারণ সেই ক্ষেত্রে কোনো একটা ক্লিয়ার মেট্রিক আছে, যে মেট্রিকের মাধ্যমে আসলে বোঝা সম্ভব যে আসলে কার জবটা বেশি রেসপেক্টেবল। বেসিক্যালি যে বেশি রিসার্চ প্রোভাইড করতে পারে তার জবটাই বেশি রেসপেক্টেবল। কিন্তু আপনি একটু মজার বিষয়ে একটু দেখেন, ধরেন যে একজন শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে ক্লাসে গিয়ে আসলে কিছুই পড়ায় না, তার পড়ানোর আসলে যোগ্যতাও নাই এবং সে আসলে রিসার্চ কর্মকাণ্ড কিছুই করে না। কিন্তু যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাজেই মাস শেষে বেতনটা তার পকেটে ঠিকই ঢুকে যায়। তো এই ব্যক্তির যে পেশা সেটা কিন্তু আসলে হালাল কোনো পেশা না, এবং এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও একে 1% সম্মান করারও আসলে কোনো কারণ নেই। কিন্তু আপনি আমাদের দেশের কনটেক্সটে চিন্তা করলে দেখবেন যে একজন মেয়ে যে কিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বা বিশ্ববিদ্যালয়ে পাশ করে জব করতেছেন বা জাস্ট বিশ্ববিদ্যালয়ে পাশ করছেন, তাকে যদি এখন বলা হয় যে একজন ইলেকট্রিশিয়ান এবং একজন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং বলা হলো দুজনের ইনকামের পন্থা, ইলেকট্রিশিয়ান হচ্ছে 100% হালাল ইনকাম করতেছে, সে হচ্ছে বাসায় আসে, বাসার যাবতীয় যে সমস্যাগুলো আছে ইলেকট্রিক্যাল সেগুলো সলভ করে, এবং সলভ করতে পারলেই কেবল একটা অ্যামাউন্ট উনি আসলে পায়। ধরা যাক আরেকটু বড় পজিশনে ওনাকে দিই, ধরা যাক যে উনি 3-4 বছর ইলেকট্রিশিয়ানের কাজ করে এখন উনি ইলেকট্রিশিয়ানদের পরিচালনা করেন এবং ট্রেনিং দেন, ঠিক আছে, মানে ওনার একটা ছোটোখাটো কোম্পানি আছে যা থেকে ভালোই ওনার একটা আয় হয়। এবং এখানেও সেম, উনি সার্ভিস দিচ্ছে, ওনার আন্ডারে যারা আছেন তারা সার্ভিস দিচ্ছে এবং আলটিমেটলি একটা রেভিনিউ আসতেছে এবং রেভিনিউ থেকেই উনি একটা বেতন নিচ্ছেন। অথচ সেই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কিন্তু আসলে ক্লাসে পড়ানোর কথা সে ঠিকমতো পড়াতেও পারেই না, সে তার ওই স্কিলটাই নেই পড়ানোর, এবং যে বিষয়বস্তু ক্লাস থেকে নিতে হয় তার কোনো প্রিপারেশনও তার মধ্যে নাই। সে সিম্পলি জীবনে কোনো এক সময় ভালো সিজিপিএ তুলছিল, এই কারণে সে তার ভাগ্যের জোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে। হওয়ার পরে সে এখন বহাল তবিয়তে আছে, নিজেকে আপগ্রেড করারও কোনো আসলে ইচ্ছে তার মধ্যে নাই। এরকম বহু শিক্ষক বাংলাদেশে আছে। তাহলে এখন আপনারা যারা মোটামুটি স্বচ্ছ হৃদয়ের অধিকারী তারা বুঝতেছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষক, তার কিন্তু আসলে মর্যাদা মানে আল্লাহর দরবারে অ্যাটলিস্ট সেই ইলেকট্রিশিয়ানের চেয়ে আসলে অনেক অনেক নিচে। এবং এটা বাদ দেন, আপনি চিন্তা করেন যে একজন কৃষক যে কিনা আসলে উন্নত পদ্ধতিতে স্কিল ওয়েতে কৃষিকাজ করে এবং ধরেন যে ভালো একটা ইনকাম করে, বা ধরেন যে একজন ব্যক্তি যে কিনা মনে করেন গবাদি পশুর যে খামার, উন্নত গবাদি পশুর যে খামার, সেই খামারের সাথে নিয়োজিত। তো এই ব্যক্তি বনাম হচ্ছে একজন ধরেন যে একজন ইঞ্জিনিয়ার যে কিনা একটা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করে, এই দুজনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই দুজনকে কম্পেয়ার করলে কার ইনকামটা বেশি হালাল যদি প্রশ্ন করা হয়, তাহলে 100-তে 100 যে ব্যক্তির আসলে গবাদি পশুর ফার্মটা আছে তার ইনকামটাই কিন্তু আসলে বেশি হালাল। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। হাদিসেই বলা হয়েছে যে নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য বা হালাল খাদ্য আর কেউ কখনো খায়নি। কারণ কি? কারণ হচ্ছে যে কোনো বিষয় যেটা হচ্ছে শ্রম বেসড এবং যেটা কিনা আসলে সার্ভিস বেসড, সেখানে আসলে আপনি একটা সার্ভিস দিবেন, একটা প্রোডাক্ট দিবেন এবং সেটা পেয়ে সেটা গুণগত মান বুঝে নিয়ে আসলে আপনাকে আপনার যে হচ্ছে কাস্টমার, সে হচ্ছে একটা টাকা পরিশোধ করবে। কিন্তু একটা কর্পোরেট জবে কিন্তু সেই বিষয়টা নাই। কর্পোরেট জবে মনে করেন যে আপনাকে বলা হয়েছে 7 ঘন্টা আপনার ডেইলি কাজ করতে হবে, বা মনে করেন যে সপ্তাহে 5 দিন 9 ঘন্টা করে আপনাকে কাজ করতে হবে। এখানে 9 ঘন্টার মধ্যে আপনি কফি ব্রেক, আড্ডাবাজি, আপনার অন্য কোনো কাজ, ভিসা অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন চাইলে, করলে আসলে কারো দেখার কোনো সুযোগ নাই। এবং সত্যি বলতে আপনি এই কাজগুলো করবেন, প্রত্যেকেই করে, এবং করার পরে হচ্ছে আলটিমেটলি মাস শেষে কিন্তু সেম বেতনটাই নেয়, ঠিক আছে। কিন্তু আমার কোনো ক্লায়েন্ট, ধরেন যে আমি আমার কথা যদি বলি, আমার কোনো একজন ক্লায়েন্ট আমাকে যদি বলে যে আপনি বায়োডাটা আমাকে তৈরি করে দেন, এবং আলটিমেটলি আমি যদি বায়োডাটা তৈরি করার নামে যদি 3 দিনের জায়গায় 5 দিন লাগাই দিই এবং বায়োডাটা যদি গুণগত মানসম্পন্ন না হয়, তাহলে আমাকে উনি আবার কাজ দিবেন, তার আগে কিন্তু টাকাটা আমার হালাল করে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন দেখেন, বিষয়টা হচ্ছে যে যেই বিষয়টাকে ইসলাম আসলে বলছে যে রেসপেক্ট করতে জবের জন্য, সেই বিষয়গুলোকে আমরা আসলে রেসপেক্ট করি না। কখনোই রেসপেক্টেবল জব বলতে আমরা কৃষিকাজ, গবাদি পশু পালন, বা হচ্ছে মৎস্য খামার, মৎস্য চাষ, বা হচ্ছে ধরেন ইলেকট্রিশিয়ানের কাজ, বা হচ্ছে কোনো ধরনের প্লাম্বিংয়ের জব, বা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক, বা যত ধরনের স্কিল্ড ওয়ার্ক দুনিয়ার মধ্যে আছে,
এই ধরনের কোনো কাজ বা এদের কোনো পরিচালককে আমরা আসলে বুঝি না। আমরা বুঝি হচ্ছে মেইনলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কর্পোরেট জব, হোয়াইট কলার জব, যেগুলো হচ্ছে ডেস্কের সামনে বসে কাজ করতে হয়, এই বিষয়গুলোকে। এবং দেখেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছে এমন কোনো মেয়ের জন্য ভুলেও যদি এমন কোনো ছেলে সম্বন্ধ নিয়ে আসে যে কিনা ধরেন একজন ইলেকট্রিশিয়ান এবং সে মোটামুটি ভালোই ইনকাম করতেছে হালাল উপায়ে, জিন্দিগিতে এই ছেলেকে আসলে অ্যাকসেপ্ট করা হবে না। এবং কোনোদিনও কোনো মেয়ের আব্বা আম্মার, আমি কথাও বলছি অনেক মেয়ের গার্জিয়ানের সাথে ম্যাচমেকিং সার্ভিসে, আমার ম্যাচমেকিং সার্ভিসে আজ পর্যন্ত আমি কোনো মেয়ের গার্জিয়ান যে কিনা মোটামুটি একটা নর্মাল জব করে, ধরেন যে সরকারি জব বা হচ্ছে কোনো একটা কোম্পানিতে ডেস্ক জব বা কিছু একটা, জিন্দিগিতেও সে হচ্ছে তার মেয়ের জন্য কখনোই আমাকে বলে না যে ভাইয়া ছেলে একটা হালাল জব করলেই হবে, মোটামুটি এরকম একটা ইনকাম থ্রেশহোল্ড আমাদের দরকার, কারণ হচ্ছে আমার মেয়ে এই পরিবেশে থেকে অভ্যস্ত। না, এরকম কোনো রিকোয়ারমেন্ট তারা দেন না। তাদের রিকোয়ারমেন্ট একটাই, যে না এরকম এই ধরনের জব, মানে ওই যে যেগুলো বললাম যে ডেস্ক জব বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা হচ্ছে বিসিএস ক্যাডার বা সরকারি একজন ভালো মানের কর্মচারী বা রেসপেক্টেবল জব, যেটাকে আমি বারবারই বলতেছি, এগুলো হচ্ছে আসলে আমার দরকার। এর বাইরে পসিবল না। আগ্রহের জন্য আমি আসলে আমার অনেক মেয়ে ক্লায়েন্টকেই একদম পুরোপুরি মুখের উপরেই কোয়েশ্চেন করছি যে আপু বা তার গার্জিয়ানকেও, যে আঙ্কেল বা আন্টি, এরকম যদি ব্লু কলার জব যদি হয় ছেলের, ব্লু কলার জব মানে হচ্ছে আমি এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম, স্কিল জবগুলো বা কায়িক পরিশ্রমের জবগুলো, এবং যদি ছেলের ইনকাম সোর্স ভালো হয় বা ইনকাম যদি ভালো পরিমাণের হয়, তাহলে কি আসলে আপনার মেয়ের জন্য কি এই ছেলেকে কনসিডার করা হবে কি না? উত্তর সিম্পলি একটাই, যে না, আমরা আসলে এই ধরনের ছেলে চাচ্ছি না। আমাদের আসলে রেসপেক্টেবল জব যেগুলো আপনি বোঝেন ভালো মতনই, এগুলোই আমরা চাচ্ছি। মানে আমি এখন পর্যন্ত একটা সিঙ্গেল কেসও পাইনি। দেখেন, ফর্সা এবং কালো মেয়ের মধ্যে যে বিষয়টা, এখানে আসলে 10% ছেলে এমন আছে যাদের কাছে আসলে স্কিন কালার ম্যাটার করে না, কিন্তু 1%ও এমন নাই যে কিনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বা বিশ্ববিদ্যালয়ে পাশ করা এবং সে হচ্ছে স্কিল লেবারে অভ্যস্ত কোনো ছেলেকে বিয়ে করতে প্রস্তুত। ঠিক আছে? অথচ এখানে আমরা দেখি সিঙ্গাপুরে যে মানে এই যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে স্কিল ব্লু কালার জবগুলো করেন, যেমন কিছুদিন আগেও হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছিলো, তো দুইজন বাংলাদেশি ভাই এসে ফটাফট সবগুলো ঠিক করে দিলেন। ঠিক আছে? যেটা কিনা আমি জিন্দগিতেও পারতাম না। এবং এগুলো সব হেটারোজিনিয়াস জিনিস, মনে করেন কল স্থাপন করা, তারপর হচ্ছে ড্যাশ, তারপর হচ্ছে যে কিছু বোর্ড ঠিক করা, তারপর হচ্ছে খাটের যে ভেঙে গেছে এক সাইডে ওটা হচ্ছে মেরামত করা, মানে মনে হয় সব কিছুই মনে হয় পারে। আল্লাহ তাআলা সব স্কিল দিয়ে পাঠাইছে। ঠিক আছে? তা আমার কাছে পার্সোনালি হচ্ছে এই ধরনের ব্যক্তি যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে বা হচ্ছে পরিশ্রম করে টাকা আয় করে, আমি খুবই শ্রদ্ধা করি পার্সোনালি, কারণ তাদের ইনকাম 100% হালাল। কিন্তু আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে মাথায় কোনো সমস্যা আছে বা কিছু একটা আছে, যার ফলে তাদের আসলে এখনও এই বোধটা আসে না যে আসলে মানুষকে আসলে মানে তার ইনকাম লেভেল বা তার পরিশ্রমের লেভেল, তার স্কিল লেভেল দিয়ে জাজ করা উচিত, নাকি হচ্ছে সে মানে হচ্ছে কম্পিউটারের সামনে বসে আছে, স্যুটটাই পড়তেছে, এই স্যুটটাই দেখে জাজ করা উচিত। এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশের মানুষের মাথায় এখনও পর্যন্ত ঢোকে নেই। ঠিক আছে? এবং এই কারণে এখানে বেকারত্ব বেড়েই চলবে এবং আলটিমেটলি হচ্ছে মানুষজন জব না পেয়ে 32 বছর বয়স পর্যন্ত পড়ে থাকবে। এমন ছেলেও দেখছি যে হচ্ছে খুবই ভালো ছাত্র, মনে করেন যে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, কিন্তু বয়স 32 হয়ে গেছে, এখনও তো চাকরি হয় নাই। হয়তো 32-এর লাস্টের দিকে গিয়ে সে সরকারি জবের জন্য, বিসিএসের জন্য সে হচ্ছে মনোনীত হয়েছে, সুপারিশ প্রাপ্ত হয়েছে, সে কি খুশি, মানে স্ট্যাটাস দেখে মনে হচ্ছে কি সেখানে বিশ্ব জয় করছে। অথচ একটা ছেলের কিন্তু নর্মালি বাংলাদেশে মানে মোটামুটি 24 বছর বয়সে তার ক্যারিয়ার শুরু করে দেওয়া উচিত। তার মানে সে এখন যে বিসিএসে যে ঢুকছে, সে এখন 32-এ এখন লেভেল 0, মানে হচ্ছে নবম গ্রেড যেটাকে আমরা বলি, এখান থেকে তার ক্যারিয়ারটা শুরু করবে। অথচ তার পোটেনশিয়াল কিন্তু 1000 গুণ বেশি। কিন্তু না, সে অন্য কোনো জব করবে না, এই কারণেই সে জানে যে সমাজ তাকে আসলে জাজ করবে। এবং বেশিরভাগ মানুষই কিন্তু আসলে সমাজের জাজমেন্টের বাইরে গিয়ে অন্য কোনো কাজ করে যে সে আসলে নিজেকে উপরে তুলবে, এটা তো আসলে অভ্যস্ত না। কারণ এর জন্য আসলে কিছু মানে সমাজ বিরোধী হয়ে বা সমাজের মানে কথাকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যেতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝবেন, আপনারা হচ্ছে আপনাদের মাইন্ডসেটটাকে আস্তে আস্তে বড় করবেন, পাল্টাবেন। কারণ এই যে মাইন্ডসেট বাংলাদেশি মানুষের, এই মাইন্ডসেট নিয়ে আসলে আপনি হাজার পরিশ্রম করতে পারেন, কিন্তু আলটিমেটলি বেশি দূর যাওয়া আমার মনে হয় না পসিবল আলটিমেটলি জাতির পক্ষে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।